নমস্কার। আজকের আলোচনার বিষয়বস্তু হলো আর্যদের আদি বাসভূমি সম্পর্কিত যে বিতর্কটি ইতিহাসে প্রসিদ্ধ, সেই বিতর্কটিকে নিয়ে। আপনারা কমবেশি সকলেই জানেন যে হরপ্পা সভ্যতা পতনের পর যে গ্রামভিত্তিক বৈদিক সভ্যতার সূচনা হচ্ছে, সেই বৈদিক সভ্যতার ধারক এবং বাহকরা হলেন এই আর্য জনজাতি, এবং এই বৈদিক সভ্যতাই পরবর্তীকালে হিন্দু সভ্যতায় নামান্তরিত হয়েছে। প্রধান বিতর্কে আসার আগে আমরা একটু আলোচনা করে নেব যে আর্যরা ঠিক কারা। দেখুন, অষ্টাদশ এবং ঊনবিংশ শতকে আর্য বলতে একটি জাতিভিত্তিক জনগোষ্ঠীকেই বোঝানো হয়েছে। আমরা যদি ইউরোপের ইতিহাসের দিকে চলে যাই, তাহলে সেখানে আমরা দেখব হিটলার কিন্তু আর্য বলতে একটি জাতিকেই বুঝিয়েছেন। কিন্তু ইতিহাসের গতি যত এগিয়েছে, তত আমরা দেখব এই আর্য শব্দটির যে জাতিগত অর্থ, সেই অর্থের পরিবর্তন হচ্ছে। আধুনিক ঐতিহাসিকরা আর্য শব্দটিকে একটি জাতিগত অর্থ হিসাবে না দেখে একটি ভাষাগত অর্থ হিসাবে দেখছেন। অর্থাৎ আধুনিক ঐতিহাসিকরা বলছেন যে সংস্কৃত, ল্যাটিন, গ্রিক, আরামীয় এই ধরনের ভাষায় যারা কথা বলতেন, তাদের সকলকেই আমরা আর্য বলে অভিহিত করব। তো যেহেতু ভারতবর্ষের বৈদিক সভ্যতা আর্যদেরই অবদান, ফলে বহু ঐতিহাসিক, বিশেষ করে ভারতীয় ঐতিহাসিকরা দেখাতে চেয়েছেন যে এই আর্যরা ছিলেন প্রধানত ভারতীয় বংশোদ্ভূত। পরবর্তীকালে ভারত থেকে সারা পৃথিবী জুড়ে তাদের আধিপত্য স্থাপিত হয়েছে। তবে এই ভারতীয় তত্ত্বের পাল্টা হিসাবে বহু ঐতিহাসিক যারা ইউরোপীয় তত্ত্বের উদ্ঘাটন করছেন, এবং তারা তাদের যুক্তি বিশ্লেষণের মাধ্যমে দেখাচ্ছেন যে আর্যদের আদি বাসভূমি কিন্তু ভারত কখনোই ছিল না। তো কি সেই এই বিতর্ক? এই বিতর্কে যাওয়ার আগে যে সমস্ত ঐতিহাসিকরা ভারতবর্ষকেই আর্যদের আদি বাসভূমি বলে দাবি করেছেন, সেই বিষয়টিতে প্রথমে আসব। যেমন ঐতিহাসিক গঙ্গানাথ ঝাঁ এবং ত্রিবেদী, অথবা ঐতিহাসিক লাল, এনারা বলছেন এবং সর্বপ্রথম বললেন যে আর্যরা নাকি ভারতীয়। কেন বলছেন? দেখুন, এই ঐতিহাসিক গোষ্ঠী পুরাণকে পাথেয় করে দেখাতে চেয়েছেন যে কোথাও কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে আর্যদের আগমন, অথবা পশ্চিম দিক থেকে পূর্বমুখী সম্প্রসারণ ভারতীয় ঐতিহ্যের নেই। উপরন্তু উত্তর পশ্চিম দিক দিয়ে আর্যদের বহিরাগমনের পথ বা নজির তারা দেখাচ্ছেন, এবং সেটি দেখাচ্ছেন পুরাণকে ভিত্তি করে। তাই ভারতীয় তত্ত্বের অন্যতম প্রবক্তা ঐতিহাসিক গঙ্গানাথ ঝাঁ তিনি বলছেন যে গঙ্গা যমুনার দোয়াব অঞ্চল, অর্থাৎ যেটি বৈদিক কালে ব্রহ্মস্বী দেশ হিসাবে পরিচিত ছিল, সেই এলাকাটি ছিল আর্যদের আদি বাসভূমি। আবার এই গোষ্ঠীর ঐতিহাসিকরাই সপ্ত সিন্ধু অঞ্চল অর্থাৎ পাঞ্জাবকে আর্যদের আদি বাসভূমি বলে দাবি করেছেন। কারণ তাদের মতে এই দুটি অঞ্চলের যে ভূপ্রাকৃতিক পরিবেশ, বিশেষ করে গাছপালা, পশু পাখি এবং আবহাওয়ার যে পরিবেশ, সেটি ঋগ্বেদে উল্লেখিত গাছপালা, পশু পাখি এবং ভূপ্রাকৃতিক পরিবেশের সঙ্গে অনেকাংশে মিল খায়। এই ভারতীয় তত্ত্বের ঐতিহাসিক গোষ্ঠীগণ এটা মনে করেন যে কোনো জাতি যখন একটি স্থান থেকে পরিযান করে অন্য একটি স্থানে বসতি নির্মাণ করবে, তখন খুব স্বাভাবিকভাবেই সেই জাতি বা জনগোষ্ঠী পূর্বতন এলাকার কথা স্মরণ করবে। কিন্তু বিশেষ করে উল্লেখ্য যে ঋগ্বেদে কেবলমাত্র সপ্ত সিন্ধুরই উল্লেখ আছে। এর বাইরে যদি আর্যরা বিদেশি হতো, তাহলে প্রাচীন যে গ্রন্থ অর্থাৎ ঋগ্বেদে কোথাও না কোথাও একটা সেই পূর্বতন এলাকার বা সেখানকার ঐতিহ্যের কথা তারা সেই গ্রন্থের মাধ্যমে তুলে ধরতেন। কিন্তু ঋগ্বেদে সপ্তসিন্ধু ছাড়া আর কোনো এলাকার কিন্তু উল্লেখ নেই। আবার বিপরীত দিকে যারা আর্যদের আদি বাসভূমি যে ভারতবর্ষ, এই তত্ত্বের যারা বিশ্বাসী ছিলেন না,
সেই ইউরোপীয় তত্ত্বের প্রবক্তাদের যে যুক্তিগুলো দিয়েছেন সেগুলির মধ্যে অন্যতম হচ্ছেন, আমি আগেই বলেছি যে আর্য একটি যেহেতু ভাষাগোষ্ঠীর অন্তর্গত এবং 7টি ভাষার যারা কথা বলেন, অর্থাৎ সংস্কৃত, ল্যাটিন, গ্রিক, আর্মেনীয়, জার্মানি ইত্যাদি, এই 7টি ভাষার মধ্যে 5টি ভাষাই ভারতের বাইরের মানুষরা ব্যবহার করছেন। তাই আর্যদের আদি বাসভূমি কিন্তু ভারতকে কখনোই বলা যায় না। তাদের দ্বিতীয় যুক্তি হচ্ছে, ভারতবর্ষ যদি আর্যদের সত্যি আদি বাসভূমি হয়, তাহলে আর্যরা সারা ইউরোপে তথা পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার আগে স্বাভাবিক নিয়মেই ভারতবর্ষের সার্বিক দিক থেকে সমগ্র ভারতবর্ষে তাদের ছড়িয়ে পড়ার উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে এই সাধারণ নিয়মটি কাজ করছে না। তাই ইউরোপীয় তত্ত্বের প্রবক্তারা বলছেন যে ভারতবর্ষ কিন্তু আর্যদের আদি বাসভূমি, এটা স্বীকার করা যাবে না। তৃতীয় যুক্তির মধ্যে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট তারা ভাষাতত্ত্বের ভিত্তিতে তারা দিয়েছেন ইউরোপীয় ঐতিহাসিকরা, যে সংস্কৃত শব্দের যে তালব্য বর্ণ অর্থাৎ দন্তেন্য, উনিস্ক, এই শব্দগুলো কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা বা আর্য ভাষার সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়। সংস্কৃতের মধ্যে এই তালব্য বর্ণের যোগ হয়েছে বিশেষ করে দক্ষিণ ভারতীয় অনার্য বা দ্রাবিড় ভাষার প্রভাব হিসাবে। এবং তাদের চতুর্থ যুক্তি হচ্ছে যে আর্য সভ্যতার আগে যে নগরকেন্দ্রিক সভ্যতা ছিল সেটি হরপ্পা সভ্যতা, এবং হরপ্পা সভ্যতাও যদি সংস্কৃত শব্দের ব্যবহার থাকতো তাহলে নয় এটি ধরে নেওয়া যেত যে আর্যদের আদি বাসভূমি কিন্তু ভারত। যেহেতু হরপ্পা সভ্যতার যে লিপি তার তো পাঠোদ্ধার করা যায়নি এবং সেই লিপি কোনোভাবেই সংস্কৃতের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়, যার কারণে আমরা একথা কোনোভাবেই বলতে পারবো না যে ভারতবর্ষই ছিল আর্যদের আদি বাসভূমি। আর্যদের আদি বাসভূমি সম্পর্কিত বিতর্কে একটি গুরুত্বপূর্ণ মোড় হচ্ছেন যে ইউরোপীয় তত্ত্বের প্রবক্তারা কিন্তু কয়েকটি প্রশ্ন করছেন ভারতীয় তত্ত্বের প্রবক্তাদের, যে সমগ্র ঋগ্বেদে কিন্তু বাঘের উল্লেখ নেই এবং ঋগ্বেদ বিশ্লেষণ করলে দেখা যাবে হাতিকে তারা মৃগহস্তিনী বলে উল্লেখ করেছেন। অর্থাৎ এই দুটি প্রশ্ন ভারতীয় প্রবক্তাদের প্রতি একটি বড় চ্যালেঞ্জ হিসাবে উঠে দাঁড়িয়েছে। সত্যি তো ঋগ্বেদে হাতিকে মৃগহস্তিনী কেন বলা হবে, বা বাঘের উল্লেখ ঋগ্বেদে না থাকবে না কেন? কারণ হচ্ছে বাঘ ভারতবর্ষের অন্যতম প্রাণী। তো এই প্রশ্নের জবাবে ভারতীয় ঐতিহাসিকরা বা ভারতীয় তত্ত্বের ঐতিহাসিকরা বলছেন যে ঋগ্বেদে মৃগহস্তিনী শব্দের উল্লেখের মাধ্যমে হাতিকে বুঝিয়েছে এটি ভাষাগত অজ্ঞানতা বা হাতির সম্পর্কে অজ্ঞানতা নয়, এটি ঋগ্বেদে কাব্যিক ছলে হাতিকে বর্ণনা করা হয়েছে। আর তাদের দ্বিতীয় যুক্তি বলছেন যে ঋগ্বেদে বাঘের উল্লেখ থাকলো কি থাকলো না এটি কোনো বড় ব্যাপার নয়, কারণ তারা পাল্টা প্রশ্ন করছেন ইউরোপীয় ঐতিহাসিকদের যে ঋগ্বেদে তো লবণেরও উল্লেখ নেই, তাহলে কি আর্যরা লবণ ছাড়াই খাদ্য গ্রহণ করতেন? যাই হোক, আর্যদের আদি বাসভূমি সম্পর্কিত যে এই বিতর্ক সেটি আজও হয়তো সেই অর্থে নিরসন হয়নি, তবে বর্তমান তথা আধুনিক ঐতিহাসিকদের সিংহভাগ অংশই মানেন যে আর্যদের আদি বাসভূমি কখনই আমাদের ভারতবর্ষ ছিল না, বরং ভারতবর্ষে যে বৈদিক সভ্যতা আর্যরা তৈরি করেছিলেন সেই বৈদিক সভ্যতা কিন্তু একটি বহিরাগত গোষ্ঠীর দ্বারা সৃষ্টি। এবার এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে প্রকৃতপক্ষে ঠিক কোন জায়গাটা থেকে আর্যরা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেল? এই প্রশ্নেরও অনেক বিতর্ক রয়েছে এবং বহু ঐতিহাসিক নানান রকম তাদের যুক্তি দিয়েছেন। যেমন ভারতীয় বিপ্লবী বাল গঙ্গাধর তিলক উত্তর মেরুকে আর্যদের আদি বাসভূমি বলে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে এই আর্যরা এমন জায়গায় বসতি স্থাপন করতেন যেখানে 6 মাস দিন এবং 6 মাস রাত্রি থাকত। কিন্তু বিজ্ঞানের নিয়ম বলছে যে এমন একটি জায়গা যেখানে 6 মাস দিন এবং 6 মাস রাত্রি থাকবে এবং সেখানে তুষারবৃত, সেখানে মানব সভ্যতা গড়ে তোলা খুব একটা সহজ নয় এবং এই তত্ত্ব কিন্তু খুবই অবাস্তব। ঐতিহাসিক পেনাকা এবং হার্ট
তিনি জার্মানিকে আর্যদের আদি বাসভূমি বলে উল্লেখ করেছেন। দয়ানন্দ সরস্বতী তিব্বতকে আর্যদের আদি বাসভূমি বলে উল্লেখ করেছেন। ঐতিহাসিক নেহরিং দক্ষিণ রাশিয়াকে আর্যদের বাসভূমি বলে উল্লেখ করেছেন। আবার ঐতিহাসিক গেইলস হাঙ্গেরিকে আর্যদের আদি বাসভূমি বলে উল্লেখ করেছেন। এইভাবে বহু ঐতিহাসিক বহু তত্ত্ব দিয়েছেন এবং সেই তত্ত্বে কোথাও ভারতবর্ষকে আর্যদের বাসভূমি বলে তারা স্বীকার করছেন না। তবে ম্যাক্স মুলার এবং বার্ডেনস্টাইন এই দুইজন জনৈক ঐতিহাসিকের যে তত্ত্ব, সেই তত্ত্ব কিন্তু বর্তমানে প্রায় সিংহভাগ ঐতিহাসিকদের কাছে সমর্থনযোগ্য হয়েছে। যেমন ঐতিহাসিক বার্ডেনস্টাইন তিনি আদি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর বিভিন্ন ভাষাকে এবং তাদের শব্দভাণ্ডারকে পরীক্ষা নিরীক্ষা করে এটি দেখাতে চেয়েছেন যে আর্যদের আদি বাসস্থান সেই এলাকায় যেখানে ভূপ্রাকৃতিকগতভাবে তৃণভূমির সাথে বেশি পরিচিত ছিল এবং যেখানে কৃষিকাজ কিন্তু হতো না। এবং এই আদি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে কেবলমাত্র দুটি ঋতুর কথা উল্লেখ আছে, যেটি হচ্ছে গ্রীষ্ম এবং শীত। অর্থাৎ চাষবাসের জন্য যে ঋতুটি সব থেকে বেশি প্রয়োজন অর্থাৎ বর্ষাকাল, এই বর্ষাকালের উল্লেখ কিন্তু আদি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে বা শব্দভাণ্ডারের মধ্যে উল্লেখ নেই। তাই ঐতিহাসিক বার্ডেনস্টাইন অনুমান করছেন এই জাতীয় ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্য, এইরকম বৈশিষ্ট্য কেবলমাত্র পূর্বতন সোভিয়েত ইউনিয়নের উরাল পর্বতেই অবস্থিত। তাই বার্ডেনস্টাইন বলছেন যে সোভিয়েত ইউনিয়নের বা বর্তমান যে রাশিয়া, সেই রাশিয়ার উরাল পর্বতের দক্ষিণ অঞ্চলই হচ্ছে আর্যদের আদি বাসভূমি। তবে বার্ডেনস্টাইনের মত অনেক ঐতিহাসিক গ্রহণ করলেও ম্যাক্স মুলার যে তত্ত্বটি দিয়েছেন, সেই ম্যাক্স মুলারের তত্ত্ব সংখ্যাগরিষ্ঠ ঐতিহাসিক কিন্তু মেনে নিয়েছেন। এই ম্যাক্স মুলারের মতে মধ্য এশিয়া ছিল আর্যদের আদি বাসভূমি, কারণ তিনি দেখাচ্ছেন যে মধ্য এশিয়া থেকে আর্যদের তথা আদি আর্যদের দুটি শাখা বিভক্ত হয়ে একটি শাখা এশিয়া মাইনর অতিক্রম করে ইউরোপে চলে যাচ্ছে এবং আরেকটি শাখা ইরানে এসে পৌঁছাচ্ছে। এবং বিশেষ করে উল্লেখ্য এই দ্বিতীয় শাখাটি যেটি ইরানে এসে পৌঁছাচ্ছে, সেই দ্বিতীয় শাখার একটি অংশ যারা আফগানিস্তান হয়ে ভারতবর্ষের দিকে প্রবেশ করছে এবং বিশেষ করে সপ্ত সিন্ধু এলাকায়, অর্থাৎ যেটি বর্তমানে পাঞ্জাব এলাকা নামে পরিচিত, সেই সপ্ত সিন্ধু এলাকায় তারা প্রাথমিকভাবে বসতি স্থাপন করছে এবং পরবর্তী বৈদিক যুগে সেই পাঞ্জাব এলাকা বা সপ্ত সিন্ধু এলাকা থেকে পরিযান করে গাঙ্গেয় সমভূমি এলাকায় তাদের সম্প্রসারণ ঘটছে। অর্থাৎ ভারতবর্ষ যে আর্যদের আদি বাসভূমি ছিল সেই যুক্তি অনেকাংশেই খণ্ডিত হচ্ছে এবং বিশেষ করে ম্যাক্স মুলারের মধ্য এশিয়া তত্ত্বই প্রাধান্য পাচ্ছে। অর্থাৎ সমস্ত যুক্তিতর্ক বিশ্লেষণ করে এটা দেখা যাচ্ছে যে বৈদিক সভ্যতার ধারক এবং বাহক আর্যরা কিন্তু ভারতীয় ছিলেন না, তারা ছিলেন বহিরাগত। আশা করি সকলের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। তাই সকলকে ধন্যবাদ এবং সকলে ভালো থাকবেন। নমস্কার।